নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইসলামাবাদে পাকিস্তানে ইরান এবং আমেরিকার যে পিস টক বা শান্তি চুক্তির সমঝোতা একটা চেষ্টা চলছিল, সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং এরপর আবার যুদ্ধ শুরুই হয়ে যাবে কার্যত বলা চলে। তো কোন দিকে গোটা ঘটনা যেতে চলেছে এবং ভারতবর্ষের ওপর এর ইম্প্যাক্ট কি আসতে পারে, এটা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করে নেব পয়েন্ট বাই পয়েন্ট। প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখবো যে আজকের ভিডিওতে আমি কোনো নির্দিষ্ট নিউজ পেপারের অংশগুলো নিয়ে আসিনি, জাস্ট বোর্ড ওয়ার্কই করব। তো আপনারা প্রত্যেকটা পয়েন্ট যেটা যেটা আপনাদের মনে হবে একটু গুগল করে বা নিউজ পোর্টালগুলো থেকে অনলাইনেই গুগল করে প্রত্যেকটা মিলিয়েও নেবেন এবং একটু ডিটেল স্টাডি করেও নেবেন। থ্যাংক ইউ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বুঝবো যে ইসলামাবাদে যে পিস টক হচ্ছিল তার ডিটেলসটা কি। দেখুন, ইসলামাবাদে পাকিস্তানের রাজধানীতে ইরানের যারা নেগোসিয়েটার তারা এসছিলেন এবং আমেরিকার যারা নেগোসিয়েটার তারা এসছিলেন। আমেরিকার নেগোসিয়েটারদের লিড করছিলেন জেডি ভ্যান্স। জেডি ভ্যান্স হচ্ছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি এবং যিনি ডোনাল্ড ট্রাম্পের ঠিক পরের ক্ষমতাধর মানুষ আমেরিকার রাজনীতিতে। তো এনাদের মধ্যে দীর্ঘ 21 ঘন্টা শান্তি চুক্তির ব্যাপারে কথাবার্তা হয় এবং তারপর জেডি ভ্যান্স মানে মাঝপথে বলবো না, গোটা কথাবার্তা হয়ে যাওয়ার পর যখন ইরান এবং আমেরিকা কোনো সমঝোতায় পৌঁছাতে পারে না, তখন জেডি ভ্যান্স পাকিস্তান ছেড়ে বেরিয়ে যায় এবং পাবলিকলি উনি বলে দেন যে আমাদের এই যে পিস টক হচ্ছিল, শান্তির দিকে পৌঁছানোর চেষ্টা, সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সেই জন্য আমরা পাকিস্তান ছেড়ে দেশে ফিরে যাচ্ছি, এই মুহূর্তে আমাদের আর কিছু করার নেই। তো এইটা হচ্ছে পিস টকের টোটাল ডিটেলস। এবার পিস টকে প্রথম যে ব্যাপারটা উঠেছিল সেইটা একটা মানে কি বলবো, মজার ব্যাপার, দুঃখের ব্যাপার, যাই বলুন না কেন। প্রথম আমেরিকার তরফ থেকে যে বক্তব্যটা ছিল যে ভাই স্ট্রেট অফ হরমুজকে তো ক্লিয়ার করতে হবে। এবার আপনারা অনেকেই হয়তো একটু কনফিউজ ছিলেন যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে যুদ্ধের আগে যেরকম জাহাজ যেত প্রত্যেক দিন 150 থেকে 200টা, সেই রকম কেন যেতে পারছে না। তো ইরান তো মাঝে মধ্যে বলছে যে শত্রু জাহাজ ছাড়া আমরা প্রত্যেকটা জাহাজকেই পারমিশন দিয়ে দিচ্ছি, অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি, তাহলে যেতে পারছে না কেন। তার অন্যতম কারণ ছিল, একে তো মিসাইল অ্যাটাকের যখন তখন একটা সম্ভাবনা ছিল, তার থেকেও বড় কারণ ছিল হচ্ছে ওয়াটার মাইন। ওয়াটার মাইন কি জিনিস আপনারা নিশ্চয়ই, আমরা প্রত্যেকে ল্যান্ড মাইন শুনেছি। মাওবাদীরা, নকশালরা ল্যান্ড মাইন পুঁতে রাখতো বিভিন্ন জায়গায়, যাতে করে গাড়ি গেলেই ওই মাইনের ওপর গাড়ির চাকা পড়লেই গাড়িটা বিস্ফোরণে উড়ে যাবে। শুধু কিন্তু ল্যান্ড মাইন হয় না, যেরকম ল্যান্ড মাইন হয় ওই রকম আপনার ওয়াটার মাইনও হয়, যেটা জলের তলায় বিছিয়ে রাখা যায়। এবার ওইখান দিয়ে কোনো জাহাজ গেলে, এখন তো অনেক অ্যাডভান্সড হয়ে গেছে আর ইরানের ওয়াটার মাইনগুলো অনেক অ্যাডভান্সড, জাহাজের সঙ্গে টাচও হতে হবে না, ওই মাইনগুলো জলের নিচ থেকে অল টাইম একটা সিগন্যাল পাঠাতে থাকে। ওই সিগন্যালে কোনো জাহাজ বা এরকম কোনো বড় বস্তু যেই পেয়ে যায় ও সঙ্গে সঙ্গে বাস্ট করে। এবং জলের নিচে জাহাজে বাস্ট হলো মানে ওপর থেকে মিসাইল পড়লে তবু জাহাজকে বাঁচানোর একটু সম্ভাবনা থাকে, জলের নিচে জাহাজের নিচে বাস্ট হলো মানে জাহাজ পুরো ভেঙে চুরে দুমড়ে একদম সঙ্গে সঙ্গেই খুব অল্প টাইমের মধ্যেই ডুবে যায়। যার ফলে আমেরিকার তরফ থেকে মেন চাপ ছিল যে এই সমস্ত মাইনগুলোকে তোমরা সরিয়ে নাও, না হলে ইরান যতই বলুক আমরা মিসাইল অ্যাটাক করব না, স্ট্রেট অফ হরমুজ ওপেন, কোন দেশের কোন জাহাজ চাইবে বা সাহস করবে যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে ওইরকম ভাবে যেতে, যখন তারা জানে যে যে কোনো মুহূর্তে আমরা মরে যেতে পারি এবং আমাদের জাহাজ ডুবে যেতে পারে। তো আমেরিকার তরফ থেকে বক্তব্য ছিল এই মাইনগুলোকে তুলে নাও। ইরান, মজার ব্যাপার হচ্ছে, যেটা আমি শুরু করলাম যে মজার ব্যাপারই বলবো, ইরান পরিষ্কার আমেরিকাকে, জেডি ভ্যান্সকে মুখের ওপর বলে দেয় যে মাইনগুলো আমরা কোথায় পেতেছি না আমরা ভুলে গেছি, আর আমরা সরাবো কি করে। পরিষ্কার এইটাই বলে যে ভুলে গেছি, আপনারা গুগল করে দেখে নিতে পারেন, মনে নেই। আমেরিকা তাজ্জব যে ভাই ফাজলামি হচ্ছে, ভুলে গেছো মানে কোথায় কোথায় মাইন পেতেছ। ইরান তখন জানায় যে ইরানের থিওরি ডিফেন্সের যেটা ছিল, আগে থেকেই ইরান এই থিওরি রেডি করে রেখেছিল। যখন আলী খামেনেই তিনি মারা গেলেন, ইরানের সুপ্রিম লিডার, তো ইরান
ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল সমস্ত আর্মি কমান্ডারকে যে কালকে আমাদের ডিফেন্স মিনিস্টারও মারা যেতে পারে, প্রেসিডেন্টও মারা যেতে পারে, নতুন সুপ্রিম লিডারও মারা যেতে পারে, কারণ আমেরিকা এবং ইসরায়েলের মিসাইল সিস্টেম, সার্ভেলেন্স সিস্টেম, ইন্টেলিজেন্স সিস্টেম ফার সুপিরিয়ার দেন ইরান। তো সেই সময় সেন্ট্রাল অথরিটি নেই বলে যেন ইরানের আর্মি দিশেহারা হয়ে না পড়ে, প্রত্যেক লোকাল জায়গায় ইরানের আর্মির যে কমান্ডার আছে তার হাত ফুল খোলা থাকলো, তেহরান থেকে কোনো অর্ডারের ওয়েট করতে হবে না, সে নিজের মতো করে অ্যাকশন নিয়ে নিতে পারে। এবং যেহেতু এই অথরিটি ইরানের বিভিন্ন আর্মি কমান্ডারের কাছে ছিল, তারা কি করেছে, যারা কোস্টাল এরিয়াতে ছিল প্রায় 2000 থেকে 6000, এক্স্যাক্ট নাম্বার জানা যাচ্ছে না, মাইন্স জলের মধ্যে বিছিয়ে দেয়। এবার এই মাইন্সগুলোকে ডকুমেন্টেড করা, কোন জায়গায় এক্স্যাক্ট রাখা হচ্ছে, এই সমস্ত করার মতো টাইমও তাদের কাছে ছিল না, এতটাই যুদ্ধকালীন পরিস্থিতি হয়ে গেছিল। এবং এই সব করার জন্য যে অন্য টিমের সঙ্গে তেহরানে কানেক্ট করতে হতো, সেই কানেকশনের সময় বা সুযোগ কোনোটাই ছিল না। সেই আর্মি কমান্ডার মাইন বিছাতে জানতো, বিছিয়ে দিয়েছে, ডকুমেন্টেড করতে জানতো না, তো ডকুমেন্টেড করাও নেই। আমেরিকার মাথায় হাত যে ভাই স্ট্রেট অফ হরমুজি যদি খোলা না যায় তো বাকি কথাবার্তা তো পরের ব্যাপার, কারণ আমেরিকার কাছে ফার্স্ট প্রায়োরিটি স্ট্রেট অফ হরমুজ ওপেন করে দাও। এহেন অবস্থা যখন হয়, তারপর আরো কথাবার্তা চলতে থাকে। 21 ঘন্টা তো কেবল এটা নিয়ে কথা হয়নি, কি কথাবার্তা এখনো পর্যন্ত আমেরিকা এবং ইরানের তরফ থেকে সামনে আসেনি, তো এখনো আমরা জানি না। যেই মুহূর্তে সামনে আসবে, আমেরিকা বা ইরান অফিসিয়ালি স্টেটমেন্ট দিয়ে জানাবে, সেই মুহূর্তে আমরা সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারব। জেডি ভান্স যেটা জানালেন যে এই কথাবার্তা পিস টক ফেল করে গেছে, বিফল হয়েছে। এবার এই সময় 3টে অফিসিয়াল স্টেটমেন্ট আমরা দেখলাম, আপনারা গুগল করে মিলিয়ে নেবেন, আমাদের সামনে এলো। কি কি 3টে স্টেটমেন্ট? আমেরিকার তরফ থেকে জেডি ভান্স, উনি ভিডিও করেছেন, ভিডিওটা দেখে নেবেন, উনি পুরো ভিডিও বার্তায় বলে দিলেন যে এই পিস টকটার ব্যর্থ হওয়াটা ব্যাড নিউজ। আমেরিকার জন্য তো ব্যাড নিউজ, কিন্তু অনেক বেশি করে ব্যাড নিউজ ইরানের জন্য। এবার এইটা দিয়ে আপনি কি বুঝতে পারেন, আপনি বুঝে নিন যে এই যে পিস টকটা ব্যর্থ হলো, এটা ইরানের জন্য অনেক বেশি করে ব্যাড নিউজ। আমি তো সহজ বুদ্ধিতে যেটা বুঝি যে ইরানে আরো ডিস্ট্রাকশন হবে, আরো যুদ্ধ চলবে, ইরান আরো বিপদে পড়বে, এটাই সিগন্যাল দেয়। ইরানের তরফ থেকে কি বলা হলো? ইরানের তরফ থেকে অফিসিয়ালি এখন অবধি জানানো হয়েছে যে আমেরিকার তরফ থেকে আনরিয়ালিস্টিক ডিম্যান্ড আসছিল, এমন ডিম্যান্ড আসছিল যেগুলো ইরান কোনোদিন মেনে নেবে না। কি ডিম্যান্ড করেছিল জানি না, সেটা পরবর্তীকালে ইরান যদি জানায় তখন আমরা জানতে পারবো। তো ইরানও পরিষ্কার বলে দিয়েছে যে আমরা ওই পিস টক থেকে আউট হয়ে চলে এসেছি, আমাদের কোনো খেয়ে দিয়ে কাজ নেই, ওরা যা বলবে সবকিছু মানতে হবে নাকি, আমরা মানবো না। ইসরায়েল কি বক্তব্য? এটা হচ্ছে এই পিস টকের না সব থেকে বড় নেগেটিভ দিক ছিল বলে আমি মনে করি। আমরা বোধহয় 3-4 দিন আগের একটা ভিডিওতে এটা আলোচনা করেছিলাম, নিউজ পেপার কাটিং দেখিয়ে, যে ইসরায়েলের পরিষ্কার বক্তব্য ছিল যে পাকিস্তানকে আমরা ট্রাস্ট করি না, উই ডোন্ট ট্রাস্ট পাকিস্তান, অ্যান্ড ইউএস অলসো সিজ পাকিস্তান অ্যাজ মিডলম্যান। লাইনটা মনে পড়ছে? 2-3 দিন আগের কোনো একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এই চ্যানেলে। এবার এই যুদ্ধে আমেরিকা ইরান যতই লড়ুক না কেন, এই যুদ্ধ ইরানকে শেষ করতে হবে, এটা মেন ইন্টেনশন কার? ইসরায়েলের। কারণ ইহুদি এবং মুসলিম ওয়ার্ল্ডের একটা আলাদা লেভেলেরই বৈরিতা রয়েছে, রাইট? যার ফলে যেই যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, যাদের মেন ইন্টেনশন ইরানকে শেষ করতে হবে, যারা ইরানকে শত্রু হিসেবে দেখে, তারাই যদি পাকিস্তানকে ট্রাস্ট না করে, এবং তারা যে পাকিস্তানকে ট্রাস্ট না করুক, অন্তত যে পিস টক হচ্ছে সেই পিস টকে যদি অংশই না নেয়, তাহলে সেখানে পিস আলটিমেটলি কি করে আসবে? শান্তি আসতে পারে না, বা শান্তি চুক্তি হলেও সেটা লং টার্মে মেনটেন কোনোদিন হবে না, যতক্ষণ না ইসরায়েল বলবে চলো ওকে, আমরাও এই আলোচনায় আছি এবং হ্যাঁ আমরাও মেনে নিলাম, আমরাও এগ্রি করলাম। আমেরিকা এগ্রি করে তারপর ইরান নিজের মতো আবার ইসরায়েল নিজের মতো আবার অ্যাটাক করবে, তো ইসরায়েলকে মানতে হবে। ইসরায়েল যতক্ষণ না টেবিলে আসবে ততক্ষণ সলিউশন হতে পারে না। এবং ইসরায়েল টেবিলে কি করে আসবে? পাকিস্তান ইসরায়েলকে দেশ হিসাবে মানে না, পাকিস্তান অফিসিয়ালি ইসরায়েলকে কান্ট্রি হিসেবে গণ্য করে না, তো ইসরায়েলকে পাকিস্তান কিভাবে ডাকবে? ইসরায়েলকে পুরো পাকিস্তান শত্রু হিসেবে দেখে। 2 দিন আগে পাকিস্তানের খাজা আসিফ ডিফেন্স মিনিস্টার মন্তব্য করেছেন ইসরায়েল এবং ভারত হচ্ছে মুসলিম দুনিয়ার শত্রু।
সেই ইসরায়েলকে নিজের দেশে পিস টকে পাকিস্তান কি করে ডাকবে? পাকিস্তানের পাবলিক ক্ষেপে যাবে। এবং ইসরায়েল পাকিস্তানকে কোনো বড় জিওপলিটিক্যাল প্লেয়ার হিসেবে দেখেই না। তো ইসরায়েল পাকিস্তানকে পাত্তাও দিচ্ছে না, পাকিস্তানে আসছেও না। যার ফলে এই পিস টকটা প্রথম দিক থেকেই যেটা মেন সমস্যা ছিল, যেখানে ইসরায়েলই নেই, যে যুদ্ধের একটা বড় অংশ, তাকে ছাড়া কি করে যুদ্ধবিরতি হতে পারে, এটা নিয়ে একটা স্বাভাবিক কোশ্চেন তো ছিলই। এবং ইসরায়েল যেটা করলো, যখন এই পিস টক চলছে, ওরা ওদের মতোই সোয়াগে আছে। ওরা একটা বেঞ্জামিন নেতানিয়াহু একটা হিব্রু ভাষায়, ওদের ভাষায় ভিডিও বার্তা দিয়েছে, আপনারা দেখেও নিতে পারবেন। ভিডিওটাকে ইংলিশে আপনারা এআই দিয়ে ট্রান্সলেট করে নিজেদের মতো দেখে নিতে পারবেন। যেটা মেন বলেছেন নেতানিয়াহু, আমি যেটুকু ইংলিশে পড়ে বুঝলাম, উনি একটা ভিডিওতে ম্যাপ দেখালেন, ম্যাপ দেখিয়ে বললেন এরা 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 হচ্ছে আমাদের এনিমি। সেই ম্যাপের মধ্যে ইরান রয়েছে, আমরা আমাদের এনিমিকে অনেকটা শেষ করেছি। আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট কিছু কথা আছে। বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, উনি ভিডিওতে বলছেন যে আমাদের এনিমি হচ্ছে গাজার হামাস, পুরো গাজা নয়, গাজার হামাস, লেবাননের হেজবোল্লা, পুরো লেবানন নয়, লেবাননের হেজবোল্লা, ইয়েমেনের ফরেনার শব্দটা উনি ইউজ করেছেন। ইয়েমেনের ফরেনার কারা? হুথি জঙ্গি, ওদেরই বলতে চাইলো, নাম নেয়নি। অ্যান্ড হোল অফ ইরান, এবং পুরো ইরান। বাকি প্রত্যেকটা সিরিয়ারও কিছু একটা বলেছে, গোটা সিরিয়া বলেনি। প্রত্যেকটা দেশের একটা করে এলিমেন্টের নাম নিয়েছে। আর ইরানের ক্ষেত্রে বলেছে হোল অফ ইরান, মানে গোটা ইরান দেশটাকে ওরা শত্রু হিসেবে দেখে, লেবাননকে দেখে না। জাস্ট হেজবোল্লা লেবানন থেকে পুরো এলিমিনেট হয়ে গেলে লেবানন নিয়ে ইসরায়েলের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু গোটা ইরানকে ওরা শত্রু হিসেবে দেখে। এবং বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন যে ইরানে আমরা যা নিউক্লিয়ার রিঅ্যাক্টর ছিল, নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলোকে ধ্বংস করে দিয়েছি। ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্ট যা ছিল সেগুলোকে ধ্বংস করে দিয়েছি। নতুন করে ইরান আর ইউরেনিয়াম এনরিচ করতে পারবে না। হ্যাঁ, কোনো দেশ যদি এখন এনরিচড ইউরেনিয়াম ইরানকে দিয়ে দেয় সেটা আলাদা ব্যাপার, সেটা তো বলা মুশকিল ভবিষ্যতে কি হবে। তো ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্ট ধ্বংস হয়েছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর ধ্বংস হয়েছে, এবং অনেক বাংকার বাস্টারের সাহায্যে আর্মস অ্যামিউনিশন ধ্বংস হয়েছে, এবং টোটাল 20 জন ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্টকে ইসরায়েল এলিমিনেট করে দিয়েছে। কে বলছে? বেঞ্জামিন নেতানিয়াহু, জাস্ট আজকেই ভিডিও বার্তায়। এবং উনি বলছেন যে ইরান এই মুহূর্তে সব থেকে দুর্বল অবস্থায় রয়েছে যবে থেকে ইরানে এই ইসলামিক রেজিম চলছে লাস্ট 47 বছর তার মধ্যে, এবং আমরা আমাদের ফাইট চালিয়ে যাব, আমরা ইরানকে আরও অ্যাটাক করব, ইউএস আমাদের সঙ্গে আছে। কে বলছে? আমি না, বেঞ্জামিন নেতানিয়াহু। তো এহেন অবস্থায় আপনার কি মনে হচ্ছে? ইউএস বলে দিল ইরানের জন্য ব্যাড নিউজ, ইরান বলে দিল আনরিয়ালিস্টিক ডিম্যান্ড ইউএস এর, আমরা মানব না। ইসরায়েল বলে দিল যে গোটা ইরানটাই তো আমাদের এনিমি, আমরা আমাদের এনিমির এই ক্ষতি করেছি, এনিমি দুর্বলতম অবস্থায় আছে, আমরা অ্যাটাক চালিয়ে যাব। এটা আজকের এই মুহূর্তের আপডেট। এবার নেক্সট আমাদের যে পয়েন্টটা বুঝতে হবে, আমরা পিস টকের ডিটেল বুঝলাম, মাইন ইস্যুটা বুঝলাম, ফেলিওর অফ টক এবং 3টে দেশের অবস্থান বুঝলাম, পাকিস্তানের রোল এবং ইমেজ নিয়ে বুঝবো, কারণ পাকিস্তানে এই পিস টকটা হচ্ছিল। পাকিস্তানের রোল নিয়ে বেশি কিছু বলার নেই। পাকিস্তান এখানে মিডিয়েটার হিসেবে তো ছিল না, মেসেঞ্জার হিসেবে ছিল, মূলত আমেরিকার মেসেঞ্জার। আমেরিকা তো ইরানে গিয়ে কথা বলতে পারে না, বা ইরান তো আমেরিকায় যাবে না, তো একটা দেশ দরকার ছিল যে দেশটা আমেরিকার পাপেট কান্ট্রি হবে, আমেরিকার কথায় চলবে, আমেরিকার কথা মতো কাজ করবে। তো সেই দেশটাকে অনেক আগে থেকেই তৈরি করে রাখা হয়েছিল ইরানের পাশে, সেই দেশটা পাকিস্তান। তো পাকিস্তানের রোল মেনলি ছিল আমেরিকাকে খুশি করে আমেরিকার কথা অনুযায়ী কাজ করা। এবার এহেন অবস্থায় মেন যেটা সমস্যা সেটা হচ্ছে পাকিস্তান যে ভুলটা করে ফেলেছিল, আমরা আগের 2-1টা ভিডিও আলোচনা করছিলাম। ইরানকে বলে দিয়েছিল ফ্রাস্ট্রেটেড হয়ে, যখন ডিল করাতে পারছিল না, যে লেবানন ইনক্লুড আছে এই সিজফায়ারের মধ্যে, আর আমেরিকাকে বলে দিয়েছিল যে লেবানন ইনক্লুড নেই। এই যে কনফিউশনটা ক্রিয়েট করে ফেলেছিল, যার ফলে
লেবাননে যখনই অ্যাটাক হয় তখন মারাত্মকভাবে রেগে যায় ইরান। তো ইরানের দিক থেকেও পাকিস্তানের ওপর মারাত্মক অ্যাঙ্গার আসে, পাকিস্তান আরও খারাপ হয় ইরানের কাছে। আমেরিকার দিক থেকেও পাকিস্তান অতটাই আবার প্রেসারে পড়ে যে তুমি এইটুকু কাজ দিয়েছি, এটুকু করতে পারোনি, দুজনকে দুরকম কথা বলে ভুলভাল বুঝিয়ে আমাদেরকে একটা টেবিলে নিয়ে এসছো। তো খুব একটা পাকিস্তানের দোষও আমি বলবো না, কারণ পাকিস্তান তো এখানে মিডিয়েটার নয়, মেসেঞ্জার। আবারও বলবো, ওভারঅল ইমেজ গ্লোবাল পলিটিক্সে পাকিস্তানের আরও ডাউন হলো, কারণ কোনো একটা পিস টক, এটাই যদি ইসলামাবাদ পিস টকটা সাকসেসফুল হতো তো অবশ্যই মারাত্মক না হলেও 2-4 পয়েন্ট তো পাকিস্তানের ইমেজ সারা পৃথিবীতে বেটারই হতো, 2-4 পয়েন্ট হলেও। কিন্তু এই যে পিস টকটা ব্যর্থ হলো, এতে মারাত্মক না হলেও আবার 2-4 পয়েন্ট পাকিস্তানের ইমেজ আরেকটু নেগেটিভই হলো, যে পাকিস্তান সাকসেসফুল হলো না, একটা চেষ্টা করে ব্যর্থ হলো। আমেরিকা রেগেমেগে বেরিয়ে গেল যে কি টক করালে, কোনো কাজই করাতে পারলে না। ইরানও রেগেমেগে বেরিয়ে গেল, ইসরায়েল তো এলোই না। মানে সব দিক থেকে হিউমিলিয়েশন, অপমান পাকিস্তানের ভাগ্যে জুটল। এবং এই জন্যই এই মারাত্মক গেমটার মধ্যে ঢোকা পাকিস্তানের উচিত ছিল না, যেখানে আপনি দেখবেন ইউরোপের বড় বড় দেশ ঢোকেনি, ইন্ডিয়া ঢোকেনি, চীন পুরোপুরি পিছন থেকে সামলেছে। কেন পিছন থেকে সামলেছে আমি সেটা বলবো, কিন্তু সামনে থেকে আসেনি। সেখানে না বুঝে লাফিয়ে পাকিস্তান এটায় ঢুকে আলটিমেটলি নিজের আরো বিপদ ডেকে আনলো। তো এটা হবারই ছিল, এটা নতুন কিছু নয়, আমরা এটা আগে থেকেই আলোচনা করছিলামই। এবার যেটা আমি বলবো, চীন ফ্যাক্টর, প্রত্যেকটা প্যারা আমাদের আলাদা করে বুঝতে হবে, এবং পরীক্ষায়ও যখন স্টুডেন্টদের বলবো ডেসক্রিপটিভ আনসার রাইটিং করতে হবে, এরকম প্রত্যেকটা পয়েন্টকে ছুঁয়ে যেতে হবে, এবং প্রত্যেকটা পয়েন্টের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা প্যারা করে নেবে। তাতে করে তোমার আনসারটা অনেক বেশি কি বলবো, অ্যাপ্ট, অ্যাপ্রোপ্রিয়েট, টু দি পয়েন্ট লাগবে। ওকে, চীন এই যে ইরান এবং আমেরিকার ডিলটা, বা ডিল তো বলবো না, পিস টক বা 14 দিনের সিজফায়ার, এটা সব থেকে বড় ভূমিকা পালন করেছে। আচ্ছা, এটা আপনারা কোথায় সার্চ করে পাবেন? গুগলে আপনারা যদি সার্চ করেন আপনারা দেখবেন ডোনাল্ড ট্রাম্পও বলছে যে ইয়েস আই হিয়ার অ্যাবাউট দ্যাট, আমি শুনেছি যে চীনের এখানে অনেক বড় ভূমিকা আছে। এবার আপনার মধ্যে কোশ্চেন আসছে যে কেন? আচ্ছা, চীন তাহলে আমেরিকার সঙ্গে লড়তে চায়? একদমই না। চীন যতদিন না 1 নাম্বার ইকোনমি হবে ততদিন কারোর সঙ্গে লড়তে চায় না। খুব দরকার না পড়লে 1 নাম্বার ইকোনমি হয়ে গেলে সবার সঙ্গে যুদ্ধ করবে চীন। যখনও মেক্সিওর করে নেবে যে বেস্ট উইপেন এবং বেস্ট ইকোসিস্টেম, সাপ্লাই চেন সবকিছু আমার কন্ট্রোলে চলে এসছে, এবার যুদ্ধে আমি 100% জিতবো, তখনই ও যুদ্ধে নামবে। যার জন্য আপনি দেখবেন তাইওয়ান ইস্যুতে আপনি খেয়াল করুন, তাইওয়ানকে চারদিক থেকে ঘিরে রাখছে, ব্লকেট করছে, ইনভেশন করছে না, ভয় দেখাচ্ছে যাতে পলিটিক্যালি তাইওয়ান সারেন্ডার করে। কারণ চীন এখন কোনো যুদ্ধে যেতে চায় না। তাইওয়ানেও চীন যদি যুদ্ধে যায় অতটাই কনফার্ম করে নামবে যে এবার পুরো কনফার্ম হয়ে গেছে, জাস্ট 2 দিন যুদ্ধ করলেই জিতে যাবো, তার আগে অবধি ও নামবে না। ও নিজের যুদ্ধের মধ্যে জড়িয়ে ইকোনমি ডাউন করতে চায় না। চীন ইরান থেকে ডিসকাউন্টেড প্রাইসে অয়েল কিনতো এতদিন শ্যাডো ফ্লিটের মাধ্যমে। শ্যাডো ফ্লিট কি? আমেরিকার তো স্যাংশন আছে ইরানের ওপর, সেকেন্ডারি স্যাংশন, যে ইরান থেকে কোনো দেশ যদি তেল কেনে স্যাংশন তার ওপরও লেগে যাবে, এটাকে বলে সেকেন্ডারি স্যাংশন। তো চীন কি 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 করতো? ভারতও কয়েকবার এরকম করেছে, বাট চীন ডেলি করে চলে। ইরান থেকে তেলের বড় বড় কার্গো মাঝ সমুদ্রে আসে, এসে অন্য বেশ কিছু কার্গো তারা ওই কার্গোর পাশে এসে দাঁড়ায় মাঝ সমুদ্রে। ইরানের কার্গো থেকে ওই কার্গোতে তেল শিফট হয়ে যায়, ট্রান্সফার হয়ে যায় তেলের ট্যাঙ্কারে। দেন ওই শিপগুলো এদিক ওদিক চারদিকে ঘুরে এই দ্বীপে দাঁড়িয়ে ওই দ্বীপে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন ওখানে এখানে কিছু মালপত্র পাঠাচ্ছে, আলটিমেটলি পাঠাচ্ছে না, দিয়ে চীনে চলে যায় কয়েকদিন এদিক ওদিক রেস্ট নেওয়ার পর। চীন এইভাবে শ্যাডো ফ্লিট বলা হয় একে, শ্যাডো ফ্লিটের মাধ্যমে ইরান থেকে ডিসকাউন্টেড প্রাইসে অয়েল পারচেস করে, এবং চীনের লাইফ লাইন চলে ইরানের তেলের ওপর ডিপেন্ড করে। চীনের পক্ষে যেটা মুশকিল হয়ে গেছিল যে ভাই স্ট্রেট অফ হরমুজ যদি না খোলে তাহলে চীন এতটা প্রবলেমে পড়ছে, পৃথিবীর অন্য কোনো দেশ এতটা প্রবলেমে পড়ছে না। তাই চীনের দরকার ছিল ইরানকে যে করে হোক আমেরিকার সামনে আলোচনায় পাঠানো। ইরান অতটা চাইছিল না।
ইরানের আর্মির একটা অংশের পরিষ্কার বক্তব্য ছিল আমাদের হারানোর আর কিছু নেই, আমরা যাব না আলোচনায়, লড়াই করে যাব, গালফ কান্ট্রিজে অ্যাটাক করে যাব, আমেরিকার ইকোনমিক্যাল ক্ষতি করে যাব। চীন পুশ করছিল ভাই প্লিজ প্লিজ আলোচনায় বসো। নেক্সট চীনের $400 বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে নেক্সট 25 বছরের প্ল্যানে ইরানে, যে আমরা $400 বিলিয়ন দেব ইরানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে, তোমরা 25 বছর ধরে আমাকে খালি ডিসকাউন্টেড প্রাইসে তেল দিয়ে যাও। ইরানের তেলের কোয়ালিটি ভালো, ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাচ্ছে, যাতে করে চীন নেক্সট 25 বছরে ইকোনমিকে এমন জায়গায় নিয়ে যেতে পারে, ইরানের অয়েলের সাপোর্ট নিয়ে চীন যাতে আমেরিকাকে টক্কর দিতে পারে। তার জন্য $400 বিলিয়ন ইরানকে দিয়ে দেবে চীন। এবার ইরান যদি কোনোভাবে একেবারে ব্রোকেন হয়ে যায়, ডেভাস্টেটেড হয়ে যায়, ডেস্ট্রয়েড হয়ে যায়, সেখানে ইরান কতটা নিজের প্রমিস রাখতে পারবে চীনকে তেল দেওয়ার ব্যাপারে, চীন কনফিউজ ছিল। বাই চান্স যদি রেজিম চেঞ্জ হয়ে যায় বা কোনো এমন ঘটনা ঘটে গেল চীনের হাতের বাইরে চলে যাচ্ছে, তো চীনের জন্য বিশাল বড় লস। খালি এই $400 বিলিয়ন না, এবার ডিসকাউন্টেড রেটে তেল কোথায় পাবে? আর তেল ছাড়া নেক্সট 25 বছর ইকোনমি চলবে না চীনে। তো সেই জন্য আমেরিকা সুপার পাওয়ার, আমেরিকাকে টক্কর দেব, একদমই এই চিন্তা এখন চীনের নেই। এখন ওর লক্ষ্য ইকোনমিক টক্কর দেওয়া, রাইট? এতদিন যুদ্ধ হলো, চীন একবারও সামনে এলো না। চীন কিন্তু ইরানের সঙ্গে পিছনে ইন্টেলিজেন্স শেয়ার করে দিয়েছে যে আমেরিকার এই সাবমেরিন এখানে আছে, তোমরা সতর্ক থাকো, সামনে আসেনি। অনেকে প্রথম দিকে কমেন্ট করছিলেন চীন এই যুদ্ধে নামবেন, দেখে নেবেন, চীন কাউকে ভয় পায় না। জিও পলিটিক্স না আবেগে চলে না, ওটা পাড়ার পলিটিক্স চলে, জিও পলিটিক্স ক্যালকুলেশনে চলে, ঠিক আছে? তো সেই জন্য চীন মেনলি পুশ করে, যাতে চীন কিন্তু লাফিয়ে নিজের দেশে আসেনি যে আমার দেশে আমি বেজিংয়ে এই শান্তি চুক্তিটা করাবো। ওরা জানে কোন যুদ্ধে নামতে নেই, ভারতও জানে যে কোথায় ঢুকতে নেই। পাকিস্তান ফেসে গেছে মাঝখানে দুটো দেশকে ডেকে, নিজেদেরই অপমান। যাই হোক, এই হলো ব্যাপার। এবার নেক্সট আমেরিকা মাইন সুইপার লাগানোর চেষ্টা করছে। মাইন সুইপার ব্যাপারটা কি? এমন একটা বিশেষ জাহাজ নয়, জাহাজের মতো জিনিস, যে জলের মধ্যে থেকে মাইনগুলোকে ডেস্ট্রয় করে। মাইন সুইপার বলা হয় একে। তো এটাকে স্ট্রেট অফ হরমুজে নামানোর চেষ্টা করছে আমেরিকা, বাট আজ অবধি কোনো মাইন সুইপার 100% রেজাল্ট দিতে পারেনি। আজ অবধি বলতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের চারপাশে এমন প্রচুর মাইন পাতা হয়েছে, আজ অবধি বলা হয় 70% মাইন উদ্ধার করা গেছে, 30% রয়েছে। এবং যে জায়গাগুলোয় মাইন থাকার সম্ভাবনা, সেই জায়গাগুলোয় জাহাজ আজও যায় না। 1991-তে যে গালফ ওয়ার, সেখানে যে মাইনগুলো পাতা হয়েছিল, আজ অবধি 30%কে উদ্ধার বা ডেস্ট্রয় করা যায়নি, এখনো আছে। তো স্ট্রেট অফ হরমুজে মাইন সুইপার যতই নামুক না কেন, লাস্ট অবধি এই ভয়টা থেকেই যাবে যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে যে কোনো জাহাজে। জাস্ট মাইনের প্রক্সিমিটিতে চলে এলেই বিস্ফোরণ হয়ে যেতে পারে। তো ভারত তথা বাকি দেশগুলোকে ভাবতে হবে অল টাইম মেডিকেল টিম পাশের কোনো জাহাজে বা কোনো বেসে রেডি করে রাখার, যে কোনো জাহাজে কোনোভাবে বিস্ফোরণ হলেই যাতে মেডিকেল টিম গিয়ে, জাহাজে যা আছে ও তো গেলই, ও আর কিছু করার নেই, যাতে মানুষগুলোকে বাঁচিয়ে আনতে পারে জাহাজ ডুবে যাওয়ার আগে, খুব দ্রুত যাতে পৌঁছে যেতে পারে। সেই জন্য স্ট্রেট অফ হরমুজের ওই মাইন সুইপার যেই এলাকাটাকে মারাত্মকভাবে ক্লিয়ার করবে, সেই এলাকা দিয়েই জাহাজগুলো মেনলি পাস করবে, খুব ধীরে ধীরে গাড়িগুলো পাস করবে, গাড়ি বলতে জাহাজ। এখনো স্ট্রেট অফ হরমুজ আগের জায়গায় যেতে অনেক মাস বাকি। কোনো জাহাজ রিস্ক নিয়ে ভুলভাল পথে যাবে না এখন স্ট্রেট অফ হরমুজ দিয়ে। একটা জাহাজ হয়তো সেফলি বেঁচে বেরোলো, ওই জাহাজ যেখান দিয়ে গেছে এক চুলো এদিক ওদিক না করে পরের জাহাজ ওখান দিয়েই যাওয়ার চেষ্টা করবে। দেখা যাক কি হয়। ইরান নিজের সেনাবাহিনীকে বলে দিয়েছে পিসটক ব্যর্থ হবার পরে ব্যাক টু ওয়ার্ক, বয়েজ কাজে লেগে পড়ো। কাজে লেগে পড়া মানে বুঝতেই পারছেন, নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। ইন্ডিয়ার জন্য একটাই কাজ, ওয়াচ এভরি সিঙ্গেল মোমেন্ট অ্যান্ড টেক ডিসিশন অ্যাকর্ডিংলি। প্রত্যেক মুহূর্তে নজর রাখা, কি চেঞ্জ হচ্ছে, কি নতুন কথা উঠে আসছে, সেই মতো করে নিজের দেশের স্ট্র্যাটেজি তৈরি করা, চেঞ্জ করতে থাকা নিজের দেশকে। এবং ইন্ডিয়া সাকসেসফুলি এতদিন অবধি করে এসছে সেটা। আপনি দেখুন, বাংলাদেশে হয় লাগু হয়ে গেছে বা দু একদিনের মধ্যে লাগু হয়ে যাবে কনফার্ম, রাত 8টার মধ্যে সমস্ত শপিং মলকে বন্ধ করতে বলা হচ্ছে এবং লম্বা লাইন পড়তে শুরু করে দিয়েছে বিভিন্ন পেট্রোল পাম্পে, কারণ এনার্জি ক্রাইসিস শুরু হয়ে গেছে। স্ট্রেট অফ হরমুজ বন্ধ মানে এনার্জি ক্রাইসিস বাড়তে থাকবে।
স্ট্র্যাটেজিক রিজার্ভ যা ছিল শেষ হওয়ার পথে। আপনি শ্রীলঙ্কায় দেখে নিন, রবিবারের সঙ্গে সঙ্গে বুধবার ওরা ছুটির দিন ঘোষণা করে দিয়েছে আর 4 ডে ওয়ার্ক উইক করে দিয়েছে, যাতে মানুষ কম রাস্তায় বেরোয়, কম অফিস যায়, এনার্জি ওভারঅল তেল গ্যাস ইলেকট্রিসিটি কম খরচ হয়। আপনি পাকিস্তানে দেখুন 4 ডে ওয়ার্ক উইক চলছে, সঙ্গে ওয়ার্ক ফ্রম হোম চলছে। অনেকে আবার হয়তো ভাবছে দূর ভারতবর্ষের সিস্টেম খুব ভালো কাজ করে ফেলছে, বাবা একটু খারাপ কাজ করলে আমরা ওয়ার্ক ফ্রম হোম টম পেতাম, ছুটি পেতাম, কি মজা হতো। দুধ ছাই, ডক্টর জয়শঙ্কর একদম ভুলভাল কাজ করে। থাইল্যান্ড ওরা লিফটগুলোকে অফ রাখছে, যে লিফট চলতে অনেক বেশি কারেন্ট পড়ে, সবাই সিঁড়ি দিয়ে যাতায়াত করো, কারণ ওভারঅল এনার্জি ক্রাইসিস হয়ে যাচ্ছে। মায়ানমার, আমি এই দেশগুলোর নাম আনলাম কেন, ভারতবর্ষের আশেপাশের দেশগুলোকে আমি আপনাকে দেখাতে চাইছি। মায়ানমারে গাড়িতে অড ইভেন রুল লাগিয়ে দেওয়া হয়েছে, যে ভাই পেট্রোল ডিজেল বেশি নেই, জোড় সংখ্যার তারিখে যাদের গাড়ির নাম্বার প্লেট জোড় সংখ্যায় তারা বেরোবে, বিজোড় সংখ্যার তারিখে যাদের গাড়ির নাম্বার প্লেট বিজোড় সংখ্যায় তারা বেরোবে। এই করে 50% কমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে রাস্তায় গাড়ির সংখ্যা। ভারতবর্ষ প্রথম থেকে এখনো অবধি স্টেবল, এটা কিন্তু কেবল সরকারের জন্য বা ডক্টর জয়শঙ্করের টিমের জন্য বা অফিসারদের জন্য তা নয়, অবশ্যই ওদের জন্য, এটা ভারতবর্ষের সিটিজেনদের জন্য। কে তৃণমূল করে, কে কংগ্রেস করে, কে বিজেপি করে, কে সিপিএম করে, কে আইএসএফ করে, কে হুমায়ুন কবিরের দল করে, কে আইমিম করে, কে হিন্দু মুসলিম খ্রিস্টান ব্রাহ্মণ এসসি এসটি, সবাই সব কিছু ভুলে গিয়ে ভারতীয় হিসেবে ইউনাইটেড হয়ে একের পর এক ম্যাচিওর্ড স্টেপ নিয়েছে বলে এটা সম্ভব হয়েছে। কোনো দেশে যদি সিটিজেনরা সামনে এগিয়ে না আসে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা না ভাবে, তাহলে এটা সম্ভব হতে পারে না। ডক্টর জয়শঙ্কর কি বাড়ি বাড়ি ইন্ডাকশন দিয়ে এসেছিল? ভারতবাসীরা নিজেরা অবস্থা বুঝে যার যার পকেট সাপোর্ট করেছে, ইন্ডাকশন কিনে নিয়ে ইন্ডাকশনে শিফট হয়ে গেছে। ভারতবাসীরা যার যার সম্ভব হয়েছে সোলার প্যানেল ইনস্টল করতে শুরু করে দিয়েছে। ইয়েস, সরকারি অফিসারদের অনেক গাফিলতি থাকে, সেগুলোকে বেটার করতেও হবে। খালি আমার দেশ ভালো বললে হবে না, আরো ভালো করতে হবে, যা যা ভুল আছে সেগুলোকে ঠিক করতে হবে। বাট সরকারি প্রচুর ডিপার্টমেন্টের অফিসাররা, ওয়ার্কাররা দিন রাত কাজ করে পিএনজি লাইন বাড়ি বাড়ি দিতে শুরু করে দিয়েছে। প্রচুর এদেশের মানুষরা নিজে থেকে এগিয়ে এসে যেখানে যেখানে ইভিতে শিফট করা যায়, ইভি তো রাতারাতি সকলের পক্ষে কিনে নেওয়া সম্ভব নয়, ইভিতে সুইচ করতে শুরু করে দিয়েছে। এই যে গোটা দেশ একসঙ্গে কাজ করছে, মানুষ থেকে, বিরোধী দল থেকে, সরকার দল থেকে, শাসক দল থেকে, সিস্টেম থেকে, অফিসার থেকে, ক্লার্ক থেকে, এবং পজিটিভ ইন্টেন্ট নিয়ে কাজ করছে যে এটা আমার দেশের জন্য একটা সমস্যা, ভারতের সমস্যা, কোনো রাজনৈতিক দল, কোনো ধর্ম, কোনো বর্ণ কারণ নয়, তো গোটা ভারত একসঙ্গে কাজ করবে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, এবং ভবিষ্যতে কোনোদিন এরকম কোনো সমস্যা হলে আমাদের যাতে প্রবলেমই না হয় তার জন্য, তবে সম্ভব হচ্ছে। তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, প্রণাম জানাই। আপনারা নিজেরাও করেছেন এবং আমি জানি আপনারাও 5-10 জনকে স্কিল বাংলার ভিডিও শেয়ার করেন, উপদেশ দেন যে ভাই ইন্ডাকশনে সুইচ করো, ইভিতে সুইচ করো, তবে গিয়ে আমাদের গোটা দেশ এগোচ্ছে। আপনারা হয়তো লাস্ট 1 মাসে 50 জনকে বুঝিয়েছেন, হয়তো 49 জন শোনেনি, একজন ইন্ডাকশনে শিফট করেছে, ওই একটা শিফটই বড় শিফট, তবে গিয়ে ভারত এখনো একইভাবে দাঁড়িয়ে আছে, কোনো এনার্জি ক্রাইসিস অ্যাজ সাচ হয়নি। হয়ই কি নি, হয়েছে। প্রথম দিকে গ্যাস পেতে আমাদের দেরি হয়েছে, কমার্শিয়াল গ্যাসে এখনো কিছু প্রবলেম রয়ে গেছে, একদম হয়নি তো বলতে পারবো না, বাট আমাদের আশেপাশের অনেক দেশ থেকে আমরা অনেক বেটার সবাই মিলে করেছি। খারাপ ব্যাপার নিয়ে তো আমরা অনেক আলোচনা করি, কিন্তু ভালো ব্যাপারগুলোও দেশের সেলিব্রেট করা উচিত, যে এই দেশ চাইলে পারে, সবাই মিলে, সব বিভেদ ভুলে যখন যখন আমরা এক হই তখন তখন আমরা কাঁপিয়ে দেওয়ার মতো কাজ করি। এবং আমি লাস্ট আমার সেই মিশনের কথা বলে শেষ করব, যে স্কিল বাংলা চ্যানেলের প্রত্যেক মেম্বার, যারাই এই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, তারাই এই চ্যানেলের ওই পরিবারের মেম্বার, তাদের যাতে 6 মাস পর থেকে, রাতারাতি কিছু হয় না, রাতারাতি চিট ফান্ড হয়, আর কিছু হয় না, 6 মাস পর থেকে মাসে কিছু করে এক্সট্রা ইনকাম করতে পারেন, তার দায়িত্ব স্কিল বাংলার, আমার। এই চ্যানেলের মাধ্যমে আপনাকে স্কিলড করা হবে। হ্যাঁ,
ইনকাম কখনো ফাটকাবাজিতে হয় না। ইনকাম তখনই হবে, আপনাকে টাইম দিতে হবে, আপনার নলেজ থাকতে হবে সেই বিষয়ে, এবং এফোর্ট দিতে হবে। কেউ যদি বলে শুয়ে বসে হেলে দুলে এমনি ইনকাম হয়ে যায়, জানবেন ওটা কোনো চিটফান্ডের কেস, ওখানে ঢুকবেন না। কেউ যদি বলে ইনকামের অপরচুনিটি আছে, তোমাকে এই নলেজ গেইন করতে হবে, সময় দিতে হবে, এফোর্ট দিতে হবে, কষ্ট করতে হবে, তাহলে ওটা ঠিক, তবেই ইনকাম হয়। ইনকামের কোনো শর্টকাট নেই। তো আমরা আপনাদের প্রত্যেককে কি শিখিয়ে দিচ্ছি? আইটিআর এর পুরো কাজ, ইনকাম ট্যাক্স রিটার্ন করার পুরো কাজ। কারণ এখন যার ট্যাক্সেবল ইনকাম নয়, সেও ইনকাম ট্যাক্স রিটার্নটা জমা দিয়ে দেয়, জিরোটাই জমা দেয়। কারণ 2 বছর জমা দিয়ে দিলে তার হোম লোন, কার লোন, পার্সোনাল লোন, বিভিন্ন লোন টোন পেতে প্রচুর সুবিধা হবে। পুরো জিএসটি যাদেরই বিজনেস আছে, নেক্সট 1.5 থেকে 2 বছরের মধ্যে প্রত্যেকে জিএসটি করতেই হবে। ভারত সরকার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেইভাবে এগোচ্ছে। এবং বিজনেস রেজিস্ট্রেশন, যারই কোনো বিজনেস আছে তাকে রেজিস্ট্রেশন করাতেই হবে। এই গোটা 3টে কাজ অনেকেই জানে না, কি করে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেবো, কি করে জিএসটি করব, কি করে এক হিসেব রাখবো, কি করে বিজনেস রেজিস্ট্রেশন করব। তো যাদেরই কোনো না কোনো বিজনেস আছে বা কেউ চাকরি করে, ইনকাম ট্যাক্স রিটার্ন ইত্যাদি করবে, তারাই আপনার কাছে আসবে যে দাদা এটা আপনি আমাকে করে দিন। আমি নিজেও ইনকাম ট্যাক্স রিটার্ন আমার পাশের বাড়ির এক দাদার মাধ্যমেই জমা দিই, এবং আপনি তার থেকে 1000, 1500, 2000 টাকা, কোনো বড় বিজনেস হলে 5000, 10,000 টাকা চার্জ করবেন। এবং এটা আপনার খাটনির টাকা, আপনি এফোর্ট দিচ্ছেন, তার গোটা ব্যাপারটা বুঝে 3-4 ঘন্টা পুরো এফোর্ট দিয়ে তার ফাইল বানাচ্ছেন, আপনি টাইম দিচ্ছেন। উইকেন্ডে আপনি হয়তো রবিবার পুরো সন্ধ্যেটা টাইম দিলেন, এবং আপনি তার জন্য নলেজ গেইন করেছেন স্কিল বাংলা থেকে 6 মাস ধরে, তবে গিয়ে আপনি তার থেকে 5000 টাকা বা 7000 টাকা নিলেন। এবার আপনি একের পর এক কাজ করুন, যতটা টাইম দিতে পারবেন, এফোর্ট দিতে পারবেন, তত আর্নিং করতে পারবেন আপনি। এবং এই গোটা ট্রেনিংটা আপনাদের করিয়ে দিয়ে আমরা কোর্স কমপ্লিশন সার্টিফিকেটও আপনাদের দিয়ে দেবো। আপনি দেখিয়েও দিতে পারবেন যে এই আমি কোর্স করে এসেছি, আমার কাছে আড্ডা 24/7 ইনস্টিটিউটের কোর্স কমপ্লিশন সার্টিফিকেটও রয়েছে। দেন আপনার সময় মতো, ইচ্ছে মতো প্রচুর আইটিআর, জিএসটি, বিজনেস রেজিস্ট্রেশনের কাজ আপনি করুন, আর এক্সট্রা ইনকাম আপনি জেনারেট করতে থাকুন। ঠিক আছে? আর আপনাদের বলে দিই যে সোমবার সন্ধে 6টা থেকে আমাদের ফিস বেড়ে যাচ্ছে, তো নেক্সট 24 ঘন্টার মধ্যে আপনারা প্রত্যেকে ভর্তি হয়ে নিন। এখন যারা ভর্তি হচ্ছেন তাদের 4400 টাকার মধ্যে ওয়ান টাইম, মাসে মাসে দিতে হবে না, পুরো কোর্সের ফিস হয়ে যাচ্ছে। কোর্স 6 মাস ধরে চলবে। ঠিক আছে? আর যারা মানডে 6 PM এর পর ভর্তি হবেন তাদের প্রায় ওই 6250 টাকা মতো লাগবে, মানে প্রায় আপনার ওই 1800 টাকা মতো বেশি লেগে যাবে। ঠিক আছে? ওয়ান টাইম জীবনে 4400 টাকা ইনভেস্ট করুন, 2টো ক্লায়েন্টের কাজ করলেই 6 মাস পর আপনার 4400 টাকা এমনি উঠে আসবে, ওই নিয়ে ভাবতে হবে না। বাংলা ভাষায় শেখানো হবে, কোনো চিন্তা নেই। স্কিল বাংলার টিচাররা আপনাকে শেখাবেন, রজত স্যার শেখাবেন, বাড়িতে বসে নিজের ফোনে শিখে নিতে পারবেন, কোথাও যেতে হবে না। অনলাইনে রেকর্ডেড ক্লাস থাকবে, নিজের টাইম মতো দেখে নিতে পারবেন, হাতে ধরে বেসিক থেকে শেখানো হবে, মাধ্যমিক পাস যোগ্যতা হলেই হবে, বাকি আপনার ডিসিশন আপনাকেই নিতে হবে। তো কি করবেন এখন? এটা আমার পার্সোনাল টিমের ফোন নাম্বার 9650634247। এক্ষুনি আমার টিমকে ফোন করবেন, দেরি না করে। ঠিক আছে? আপনার মনে আরও যা যা প্রশ্ন আছে জিজ্ঞাসা করে নেবেন কোর্সটার ব্যাপারে, জিজ্ঞাসা করে নিয়ে আমার টিমের হেল্প নিয়ে আপনি ফিস পেমেন্ট করে ভর্তি হয়ে যান। 17ই এপ্রিল থেকে ক্লাস শুরু হবে, ভর্তি আপনি পরেও হতে পারবেন, বাট আগামীকাল সন্ধ্যের পরে টাকা আপনার অনেক বেশি লেগে যাবে। এখন যেহেতু ইনঅগারাল অফার চলছে, এখন ভর্তি হয়ে নিলে আপনার অনেকটাই সুবিধা হবে। আশা করি আজকের গোটা জিনিসটা আপনাদের ঠিকঠাকভাবে বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন।